বলতো পাহাড়িরা শিয়াল আসছে, আমাদেরকে শিয়াল হিসাবে সম্বোধন করত। তো আমাদেরকে কোনো মূল্যায়ন তারা করতো না, কারণ আমরা পাহাড়ি অঞ্চলের মানুষ খুবই অভাবী ছিলাম। ধান চাষ করে তেমন কিন্তু লাভবান হতে পারবে না, অন্য ফসল চাষ করলে কিন্তু ভালো দ্বিগুণ তিনগুণ লাভ করতে পারতো। নিজের হাতে চাষাবাদ করে তারা মানে ঘরের ধানের ভাত খেলো, এটাই একটা আত্মতৃপ্তি। তো এখন এই পাহাড়ি অঞ্চলের মাটি সোনায় সোহাগা। আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, পাহাড় অঞ্চলে যে আসলে ধান চাষ হয় এটা কি কল্পনা করা যায়? কখনো বাংলাদেশের মানুষ কল্পনা করতে করে নাই। একটা সময় যদি এই পাহাড়ি অঞ্চলের কোনো মানুষ আত্মীয় স্বজন নিচু এলাকায় বা নামা এলাকায় আত্মীয় বাড়িতে গেলে তারা বলতো পাহাড়িরা শিয়াল আসছে। তো শিয়াল হিসাবে সম্বোধন করতো, আমাদেরকে কোনো মূল্যায়ন করতো না। তো আমাদের পাহাড়ি অঞ্চলের কোনো মেয়েও তারা বিয়ে করাই নিত না এবং কোনো ছেলের কাছেও মেয়ে বিয়ে দিত না। তো এখন দেখেন এই পাহাড়ি অঞ্চল সোনায় সোহাগা। তো ধান চাষ হয়, প্লাস আবার আনারস চাষ হয়, বিভিন্ন ধরনের সবজি চাষ হয়। এমন কোনো ফসল নাই যে এই পাহাড়ি অঞ্চলে চাষ হয় না, কিন্তু তার মধ্যে যে ধান যে চাষ হয় এটা আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো নিচু এলাকায় দেখা যাইতেছে শুধু ধানের উপর নির্ভরশীল, কিন্তু আমাদের এই পাহাড়ি অঞ্চলে নিচু এলাকায় যে পরিমাণ ধান হয় তার থেকে বেশি ভালো ধান হয় আমাদের এই পাহাড়ি অঞ্চলে। এই যে একজন ভাই ধান চাষ করতেছে। তো নিচু এলাকায় দেখা যায় যে কোনো কোনো অঞ্চলে এক ফসল শুধু বুড়ো ধান, কিন্তু আমন ধান হয় না, পানিতে ডুবে থাকে। কিন্তু এখানে দেখেন আমাদের এই পাহাড়ি অঞ্চলে দুই ফসল তিন ফসল আপনার ধান চাষ করা যায়, দুই তিনবার চাষ করা যায়। শুধু যে ধান না, অন্যান্য ফসলও চাষ হয়, কিন্তু তারপরেও ধান সহজে কেউ চাষ করে না। তো সবাই আবার ধান চাষ করে না, কারণ ধান চাষ করলে দেখা যায় যে টাকা পাওয়া যায়, কিন্তু অন্যান্য সবজি বা অন্যান্য ফল চাষ করলে দেখা যায় তার থেকে 3 গুণ লাভ করা যায়, যার জন্য ধান সহজে কেউ চাষ করে না। কিন্তু এই পাহাড়ি অঞ্চলের ভিতরেও কিছু সামান্য ঢালু বা সামান্য নিচু বৃষ্টি হলে পানি জমে থাকে, সেখানে আবার অন্যান্য ফল গাছ চাষ হয় না। তো এখানে এইরকম জায়গাতেই শুধু এই ধান চাষ হয়। তো আজকে এই যে এই ভাইয়ের সাথে একটু কথা বলবো। এই ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? এই তো ভালো। এটা কি ধান লাগাইতেছেন? রঞ্জিত ধান। রঞ্জিত। তো আমাদের এই পাহাড়ি অঞ্চলে কোন কোন ধরনের বা জাতের ধান চাষ হয়? রঞ্জিত ধান হয়, আপনার 150 ধান হয়, হীরা 19 হয়, মানে সব ধরনের ধানই চাষ হয়? সব ধরনের ধান এখানে চাষ করা যায়। তো আমাদের এই অঞ্চলে আপনার নামা বা নিচু এলাকায় যে ধান চাষ হয় তার থেকেও বেশি ফলন আমাদের এই মাটিতে হয়। তো এখানে এই পানি কি এমনিতে বৃষ্টির পানি হয়েছে না বোরা দিছেন? এখানে মূলত বৃষ্টির পানি হয়েছে। বৃষ্টির পানি জমছে? হ্যাঁ, যেহেতু বৃষ্টি পানি জমে, যেহেতু নিচা জায়গা, যেহেতু বৃষ্টি পানি জমে, ভাবলাম যে এখানে আনারস চাষ করলে দেখা যায় সারা পয়সা জায়গা, কলা দিলেও পোয়া পয়সা জায়গা, সবকিছু পয়সা যায়, যার কারণে ভাবলাম যে এখানে যদি ধান চাষ করা যায় তাহলে কিন্তু ভালো হয়। তারপরে মনে করেন যে আমরা ওই বড় অঞ্চল থেকে চারাই না, প্রথমে এই বীজাই না, তারপরে আপনার মনে করেন যে এখানে ধান চাষ শুরু করছি। তো প্রথমবার ধান চাষ করতে মোটামুটি ভালো ফলন পাইছি। তারপর থেকে পর্যায়ক্রমে আমরা এই ধান চাষ করে দিতেছি। এখন আলহামদুলিল্লাহ বড় অঞ্চলে যে নিচু অঞ্চলে যে এরকম ধান হয় তার থেকে ভালো ধান এই পাহাড়ি অঞ্চলে হয়। তবে আমাদের এখানে সেচ একটু বেশি দেওয়া লাগে, যেহেতু পাহাড়ি অঞ্চল। তো এই যে এখন শ্রাবণ মাস, বর্ষাকাল, এখন হয়তো পানি জমা আছে, হয়তো আষাঢ় মাসে শেষের দিকে পানি বৃষ্টি দেওয়া কম হয়, তখন আমরা সেচ দিই, দেখা যায় 2-3টা সেচ দিলেই আপনার খেতে পানি জমে যায়, চলে। ওই পানি দিয়েই আমরা ধান চাষ সম্পন্ন করতে পারি। তো এই যে এখন যে ধানগুলা লাগাইতেছেন আপনি, তো এখানে চারাগুলা কি নিজেরাই করছিলেন? হ্যাঁ, এই বীজতলা আমরা নিজেরাই ফেলছি। মানে এখন আপনারা নিজেরাই চারা তৈরি করেন, নিজেরাই মানে রোপণ করেন? এখন আমরা বাজার থেকে দেখা যায় যে ভালো মানের যে বীজটা আছে এটা আসলে প্রক্রিয়াজাত করা হয়, প্যাকেটিং করে। যে ভালো মানের যে আমরা তো আসলে ধান রাইখাও জ্বালা ফেলতে পারি, কিন্তু ধান রাইখা জ্বালা ফেলে দেখা যায় ধানগুলো ভালো হয় না। এই বীজের ধানগুলা প্যাকেটিং করে প্রক্রিয়াজাত করে ওইখান থেকে আমরা বীজ আইনা যদি চারা বানাই তাহলে ভালো ধান হয়, যার কারণে বাজার থেকে আমরা বীজ আইনা নিজেরাই আর কি জ্বালা তৈরি করি। আচ্ছা আচ্ছা। এখানে প্রতি বছরই ধান চাষ করেন? প্রত্যেক বছরই আমরা ধান চাষ করি। বাংলাদেশে এমন কেউ আছেন যে টাকা দিয়ে আগাছা কিনবেন, জঙ্গল কিনবেন? বাংলাদেশে এমন কেউ আছেন যে টাকার বিনিময়ে জঙ্গল বিক্রি করবেন? পারবেন না। কিন্তু আমাদের টাঙ্গাইলের ঘাটাইলে, মধুপুরে, গারো বাজার এই অঞ্চলে
এক ব্যান জঙ্গল বা আগাছা যদি আপনি কিনতে চান তাহলে 400 থেকে 500 টাকা দিয়ে কিনতে হবে। এই যে যে জঙ্গলটি দেখছেন এই জঙ্গলগুলো 400 থেকে 500 টাকা বিক্রি হবে। এই অবহেলিত এলাকার এখন কতটুকু গুরুত্ব বা মূল্যায়ন হয়েছে আপনারা চিন্তা করেন। যে অঞ্চলের নাকি আগাছাও টাকা দিয়ে মূল্য দিয়ে নিতে হয়। উচ্চ মূল্যের মশলা জাতীয় ফসল হলুদ দেখুন কত সুন্দর গাছ হয়েছে এবং পর্যাপ্ত ফলন হয় আমাদের এই অঞ্চলে। তো এই পাশেই দেখেন একই মানের জমি, এখানে আবার ধান চাষ করা হয়েছে। তো এখানে অন্য কোনো ফসল চাষ করলে হয়তো দ্বিগুণ লাভ করা যেত, কিন্তু তারপরও এখানে কেন ধান লাগানো হয়েছে। তো একটি পরিবারে এক বছরে যে পরিমাণ ধান লাগে সেই পরিমাণ ধান উৎপাদন করতে যে জায়গার প্রয়োজন হয় সেইটুক জায়গাতে শুধু ধান চাষ করে নিজের হাতে ধান চাষ করলো, উৎপাদন করলো এবং খেলো। এটা মানে একটা আত্মতৃপ্তি, ঘরের ধানের ভাত খেলো। তো দেখেন এই জমির সাথে আবার আরেকটি জমি একই মানের জমি সমতল। তো এইখানে দেখেন আবার কত সুন্দর আনারস চাষ হয়েছে। তো দেখেন এই যে কত সুন্দর আনারস চাষ হয়েছে। তো এটা যেহেতু তাদের নিজের পরিবারের ধানের জন্য চাষ করা হয়েছে, কিন্তু তাছাড়াও সামান্য একটু নিচু যেখানে সেখানে সবাই ধান চাষ করে, কিন্তু অন্য ফসলও চাষ করা যাবে। যদিও আনারস বা কলা, পেঁপে এগুলো চাষ করলে পরে পানি জমে পচে যায় বা নষ্ট হয়, কিন্তু তাছাড়াও কিন্তু অন্যান্য ফসলও চাষ করা যায়, যেমন লতি কচু, পানি কচু এগুলো চাষ করলেও কিন্তু ভালো টাকা আয় করা যায়। কিন্তু তারপরেও ওই ফসল চাষ করে না এই নিচু, সামান্য নিচু যেখানে সেখানে এই ধান চাষ করে। কারণ ওই যে নিজের হাতে বললাম উৎপাদন করে নিজের পরিবারের চাহিদা পূরণ করলো, এটা একটা আলাদা আত্মতৃপ্তি। তো আগে একটা সময় আপনার ওই থেকে আপনার ওই বাইরে থেকে জ্বালা বা ধানের চারা আনতে হতো, কিন্তু এখন আমাদের এখানে নিজেরাই কৃষকরা তাদের ধানের চারা বীজতলা তৈরি করে। দেখেন কত সুন্দর ধানের চারা হয়েছে। তো আমি যে আপনাদের শুরুতে কথাগুলো বলছি বা বলি যে আমাদের টাঙ্গাইলের মাটি সোনার থেকেও খাঁটি। তো এই মাটিতে বিভিন্ন ধরনের ফসল চাষ হয়, উর্বর। তো আমার কথা এবং আমার এই ভিডিও দেখে মিলাই নেবেন আমি আপনাদের সাথে মিথ্যে বলছি কিনা। দেখেন এই যে একই জমি দিয়ে কিন্তু হাইটে আসলাম, এই যে দেখেন কি সুন্দর পঞ্চমুখী কচু হয়েছে। এই কচুটাই আপনার 7-8 কেজি হবে। তো চিন্তা করেন এই বছর 80 টাকা 70 টাকা কেজি দরে এই পঞ্চমুখী কচু বিক্রি হয়েছে। আবার দেখেন এই যে কি পরিমাণ পেঁপে আসছে, এই যে দেখেন দেখেন এই যে চিন্তা করছেন, এটা কিন্তু উৎকৃষ্ট জাতের এবং বাংলাদেশের সর্বোচ্চ ভালো মানের একটা পেঁপে, টপ লিডিং। দেখেন এই যে এই পেঁপে গাছের মাঝখান দিয়ে আবার দেখেন এই যে পঞ্চমুখী কচু দিছে। এক একটা কচু 8-10 কেজির কম হবে না। যতই ভিতরে যাব আপনার ততই মনটা ভরে যাবে। দেখুন মানে প্রত্যেকটা গাছেই এইরকম পেঁপে আসছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।